দেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব প্রশ্নবিদ্ধ বলে মনে করছে বিশ্বব্যাংক। দাতা সংস্থার হিসাবে প্রবৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ বেশিরভাগ সূচকেই বাংলাদেশের অবস্থান গেল বছরের চেয়ে খারাপ অবস্থায় আছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন পর্যালোচনা তুলে ধরে সংস্থাটি। এমন অবস্থায় এই অর্থ বছরে কিভাবে মোট দেশজয়ের প্রবৃদ্ধি 7% উপর অর্জিত হবে তা নিয়ে সংশয় প্রকাশ করে বিশ্বব্যাংক। সাথে আগামী অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি। বেসিক ব্যাংকের 70 কোটির বেশি টাকা আত্মসাতের মামলায় 2 ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ভোররাত 4টার দিকে জামালপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জামালপুরের সুজাকান্দা ও স্টেশন রোড এলাকা থেকে এমারেল্ড অটো ব্রিক্স গ্রুপের পরিচালক সারোয়ার জাহান ও শামীম আহমেদ সুজাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। তাদের আজ জামালপুরের আদালতে হাজির করার কথা রয়েছে। বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছর 56টি মামলা করে দুদক। সাভারে চামড়া শিল্পনগরী স্থানান্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সব সংগঠনের সদস্যদের পুনর্বাসন ও জমি বরাদ্দের দাবিতে সমাবেশ করেছে শ্রমিকরা। সেই সাথে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সকাল 10টার দিকে রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের আগে সেখানে শ্রমিকদের বাসস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থার দাবি জানান তারা। এছাড়া এ শিল্প সংশ্লিষ্ট সংগঠনের জন্য জমি বরাদ্দেরও দাবি জানানো হয়। 2012 সালে সাভারে ট্যানারি শিল্প সংশ্লিষ্ট সব সংগঠনকে জমি বরাদ্দের অনুমোদন দিলেও পরবর্তীতে তা বাতিল করে দেয় সরকার। মৌসুম শুরু না হলেও বাজারে পাওয়া যাচ্ছে পাকা আম। গবেষকরা বলছেন এই আমগুলোর বেশিরভাগই কার্বাইড দিয়ে পাকানো, তাই রাসায়নিক দিয়ে পাকা আম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় সেগুলো না খাওয়ার পরামর্শের পাশাপাশি ভোক্তাদের দেশি পাকা আমের স্বাদ নিতে মাসখানেক অপেক্ষার তাগিদও তাদের। আমের শহর রাজশাহীর এ বাগানের চিত্রই বলে দিচ্ছে মিষ্টি পাকা আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। কিন্তু রাজধানীর বাজারগুলোতে দেধারছে বিলছে পাকা আম। দোকানিরা বলছেন বাংলাদেশের চেয়ে একটু আগে পাকে বলে এই সময় আম আসে প্রতিবেশী দেশ ভারত থেকেই। ইন্ডিয়ান আমগুলা এই সময় আসে, এটা সিজন শুরু এই সময়, এটা শেষ হলে বাংলাদেশ আমটা শুরু হয়। তো নতুন হিসাবে এটা শুরু, যারা শখের বিষয় এটা আম নিয়ে খাইলো, বাচ্চা কাচ্চা চাইলো তাদের জন্য আর কি। তবে অসময়ের এই আম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পাকা আমটা কেনা হয়নি, তবে কাঁচা আম কিনেছি। পাকা আমটা কিনবো আর একটু কয়েকদিন পরে যখন বুঝতে পারবো যে ন্যাচারালি এটা পেকেছে তখন মনে হয় কিনলে প্রবলেম হবে না। শুধু আম কেন, আপনি যে ফলই কিনেন সেটা তো আনারস কিনেছি, আনারসে ফরমালিন থাকে। বিশেষজ্ঞরা বলছেন বাজারে এখন যে আম পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই মানবদেহের জন্য ক্ষতিকর কার্বাইড দিয়ে পাকানো, তাই ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ তাদের। ক্যালসিয়াম কার্বাইড যদি আমের ঝুড়িতে রেখে দেওয়া হয় একটা পুটলি, হ্যাঁ, এটা তখন রাতারাতি 200 থেকে 400 ডিগ্রি তাপমাত্রা বাড়ায়, তার ফলে গরমে আমটা পেকে যায়। আপনার বডির ভিতরে ক্যালসিয়াম কার্বাইড চলে গেল আম খাওয়ার ফলে আর কি, ফলে ওইটা হইতেছে ব্লাডের একটা বিরাট পোর্শন তো আপনার পানি আর কি, যেটা অ্যাকুয়াস পোর্শন আর কি, সেই পানির সাথে বিক্রিয়া করে আপনার এটা অ্যাসিটাইলিন গ্যাস তৈরি করে। স্নায়ুতন্ত্রকে যদি অ্যাসিটাইলিন গ্যাস এফেক্ট করে আর কি, তার ব্যাড ইফেক্ট হইতেছে, যেমন আপনার ব্রেনে পানি জন্মাতে পারে একটা। গবেষকরা বলছেন দেশে যত ধরনের আম হয় তার মধ্যে একমাত্র গুটি আমই পাকে মে মাসের প্রথম সপ্তাহে। গোবিন্দভোগ 25 মের পর আর গোলাপ খাস পাকে 30 মের পর থেকে। গাছপাকা গোপালভোগ আর সুন্দরী আম খেতে অপেক্ষা করতে হবে 1 জুন পর্যন্ত। রানী পছন্দ পাকতে শুরু করে 5 জুনের পর থেকে। 12 জুনের পর পাকে হিমসাগর বা খিরসাপাত। জনপ্রিয় ল্যাংড়া ও বোম্বাই জাতের আম পাকে 15 জুনের পর। লক্ষণভোগ আর হাড়িভাঙ্গার পরিপক্কতা আসে 20 জুনের পর থেকে। আম্রপলি ও মল্লিকার স্বাদ পেতে হলে অপেক্ষা করতে হবে আরো বেশি দিন। ফজলি ও লখনা খাওয়ার উপযোগী হবে 7 জুলাইয়ের পর। আর যারা মৌসুমের সবশেষ আম আশিনা খেতে চান তাদের অপেক্ষা করতে হবে 25 জুলাই পর্যন্ত। 15 থেকে 20 মের পূর্বে যে সমস্ত আমগুলা বাজারে পাওয়া যায় এটা শতভাগ ক্যালসিয়াম কার্বাইড দিয়ে পাকানো, কাজেই এই আমগুলা ভোক্তাদের উচিত ক্রয় পরিহার করা। বিশেষজ্ঞদের মতে মানুষের মধ্যে এ নিয়ে সচেতনতা বাড়ানো গেলেই বাজারে কার্বাইড দিয়ে পাকানো আগাম আম বিক্রির প্রবণতা কমবে। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের নৌবন্দর ও অর্থনৈতিক অঞ্চলে সেবা দিতে আগ্রহী চীন ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান গুয়াংডৌ লজিস্টিক অ্যাসোসিয়েশন।
বাংলাদেশের সাথে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। চীনে সফররত বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রতিনিধি দলকে এ প্রস্তাব দেওয়া হয়। চীন থেকে আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিব। আধুনিক চীনের অর্থনৈতিক বসন্তের সূচনা এই গুয়াংডং প্রদেশে। দেশটির অনেক গুরুত্বপূর্ণ কলকারখানাও এখানে। চীনের মোট প্রবৃদ্ধির 26% বেশি আসে গুয়াংডং প্রদেশ থেকে। ফলে শুধু পণ্য উৎপাদন নয়, বিপণন, আমদানি ও রপ্তানি এবং গবেষণার জন্য এখানে রয়েছে স্থানীয় ও বহুজাতিক লজিস্টিক সার্ভিস প্রতিষ্ঠান, যেখানে পরিচিত নাম গুয়াংডং লজিস্টিক অ্যাসোসিয়েশন। হংকং, মেকাও, দক্ষিণ চীন সাগর হয়ে মালাক্কা প্রণালী পাড়ি দিয়ে শ্রীলঙ্কার হাম্বানটোটা পর্যন্ত 21শ শতাব্দীর মেরিটাইম সিল্ক রুটের স্থাপনের কাজ শুরু করেছে গুয়াংডং লজিস্টিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে বৈঠকে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বললেন, তাদের এই মেরিটাইম সিল্ক রুট যাত্রায় চট্টগ্রাম হতে পারে কেন্দ্রবিন্দু। এতগুলো দেশের মেরিটাইম শক্তি যখন এক হবে, তখন ব্যবসার প্রসার হবে ভিন্নভাবে। আমরা চাই সেই যাত্রায় বাংলাদেশের চট্টগ্রাম একটি অংশ হোক, যেহেতু এর অবস্থান হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ও ভূ অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। তাই সেখানে আমরা একটি লজিস্টিক সার্ভিসের অঞ্চল করতে আগ্রহী। তিনি জানান, এরই মধ্যে শ্রীলঙ্কার হাম্বানটোটা ও পাকিস্তানের গাদওয়ারের জন্য গভীর সমুদ্র বন্দরের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে এই দুটি দেশের কাছাকাছি কোনো সার্ভিস সেন্টার কাজে লাগানো গেলে পুরো কাজ যেমন গতি পাবে, তেমনি লাভবান হতে পারে বাংলাদেশও। গুয়াংডং লজিস্টিক অ্যাসোসিয়েশনের এমন প্রস্তাবকে ইতিবাচক বলছে পেজার শীর্ষ কর্মকর্তারা এবং চট্টগ্রামের জেলা প্রশাসক। বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে যে চাইনিজ ইনভেস্টমেন্ট হবে এবং অন্যান্য ইকোনমিক জোন যেগুলো হচ্ছে, ইভেন প্রাইভেট ইনভেস্টমেন্ট আপনার এটা প্রমোট করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইকোনমিক জোনে আপনি উৎপাদন করবেন, সেই উৎপাদিত পণ্য কিভাবে দেশে এবং বিদেশে রপ্তানি হবে এবং বাজারজাতকরণ করা হবে, তা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে একটা নির্ভরযোগ্য লজিস্টিক সাপোর্টের উপর। এদের কর্মকাণ্ডকে যদি আমরা আমাদের সাথে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের এই চট্টগ্রামের যে বন্দরের ব্যবহার এবং আমাদের যে চিটং ইপিজেড আছে, আমাদের সকল কর্মকাণ্ডে এদের আমরা সাপোর্ট নিতে পারি। গুয়াংডং লজিস্টিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবের উপর ভিত্তি করে দ্রুতই একটি সমঝোতা স্মারক সইয়ের আশ্বাস দিয়েছে উভয় পক্ষই। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, গুয়াংজু, চীন। আবারও ফিরলাম নিউজ 24-এ। শুরুতেই জানাবো দেশের বাইরের খবর। বিচ্ছিন্ন ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে ৫ম ধাপের ভোট চলছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। হুগলিতে বামপন্থী দলের কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। মমতার আসন ভবানীপুরে ভোটের লাইনে বহিরাগতদের উপস্থিতি ও একটি কেন্দ্রে ইভিএম নষ্ট থাকা সহ বেশ কিছু অভিযোগ করা হয়। পরে পুলিশ গিয়ে বহিরাগতদের কেন্দ্র থেকে বের করে দেন। ঠিক করা হয় ইভিএমও। কলকাতার আরো বেশ কয়েকটি আসনেও বহিরাগতদের উপস্থিতির অভিযোগ মিললে সেখানেও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি 6তলা ভবন ধসে 3 জন নিহত হয়েছে। দেশটির টিভি চ্যানেল কেটিএন জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে ধসে পড়ে ভবনটি। বলা হয়, এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। আশঙ্কা রয়েছে ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে থাকার। উদ্ধারকর্মীদের পাশাপাশি অংশ নিয়েছেন কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও। ভবন ধসের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, দুর্বল অবকাঠামোর কারণে ভবনটি ধসে পড়ে। নিউজ 24 শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো। প্রকাশ্যে মানুষ হত্যায় ফল না পেয়ে গুপ্ত হত্যায় মেতেছে বিএনপি।